আসসালামু আলাইকুম। সততা মেডিকেল এডমিশন প্রকল্পের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মানব শরীরতত্ত্বের পরিপাক ও শোষণ অধ্যায়টা। মানব শরীরতত্ত্বের পরিপাক ও শোষণ অধ্যায়টা আমাদের রক্তের অধ্যায়টার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এইখান থেকেও প্রতি বছর মেডিকেল এডমিশনে একাধিক প্রশ্ন আসে। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো প্রথমে আসি পরিপাক। পরিপাক বলতে আমরা কি বুঝি? পরিপাক বোঝানোর জন্য তোমাদের একটা উদাহরণ দিই। যেমন ধরো আমি এখানে স্টার্চ আঁকি। স্টার্চ কি মনে করো যে এই গোলগুলো যেগুলো আঁকতেছি সেগুলো হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ একটার সাথে বন্ধনের মাধ্যমে যদি যুক্ত হয় যখন চেন গঠন করে তখন সেটা স্টার্চ হয়। স্টার্চ মূলত গ্লুকোজের চেইন। কোন ধরনের গ্লুকোজের চেইন, কেমন চেইন, সেগুলো আমরা যাব না, সেগুলো কোষ রসায়নের পড়া। সহজ কথায় স্টার্চ হচ্ছে গ্লুকোজের চেইন। কিন্তু এই লম্বা গ্লুকোজের চেইনটা না আমাদের শরীর শোষণ করতে পারবে, না আমাদের কোষ কাজে লাগাতে পারবে। তাহলে এই স্টার্চটা অবশ্যই আমাদের শরীরে শোষণ উপযোগী হইতে হলে, আমাদের শরীরে ব্যবহার উপযোগী হইতে হলে অবশ্যই ভেঙে চুরে গ্লুকোজে পরিণত হইতে হবে। তাহলে এই স্টার্চটা হচ্ছে কি জটিল উপাদান, আর গ্লুকোজটা হচ্ছে কি সরল উপাদান। তাহলে জটিল উপাদানটা আমাদের দেহের জন্য উপযোগী না, শোষণ উপযোগী না, ব্যবহার উপযোগী না। সরল উপাদানটা আমাদের দেহের জন্য শোষণ উপযোগী, ব্যবহার উপযোগী। তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাবারটাকে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে চুরে সরল উপাদানে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে পরিপাক। তাহলে পরিপাক কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে পরিপাক আবার যান্ত্রিক পরিপাক আর আমার রাসায়নিক পরিপাক। এখন তোমরা বলো যে যান্ত্রিক পরিপাক হইলে কি হবে, রাসায়নিক পরিপাক হইলে কি হবে? যান্ত্রিক পরিপাক হচ্ছে আমরা খাদ্য চিবাইতেছি পাকস্থলীর মধ্যে, পাকস্থলী সংকোচন প্রসারণের খাদ্যটা মন্ডে পরিণত হয়েছে, এই ধরনের যান্ত্রিক বিষয়গুলো হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাকের অংশ। আর রাসায়নিক পরিপাক মানে যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে সেইখানে। অর্থাৎ রাসায়নিক পরিপাক হচ্ছে যে আমাদের খাবারটা খাইছি, আমাদের অন্ত্রের ভিতরে বিভিন্ন এনজাইমের সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়া করে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেই পরিপাকটা হচ্ছে, এনজাইমের প্রভাবে যে পরিপাকটা হচ্ছে, সেটা হচ্ছে আমার রাসায়নিক পরিপাক। এবার আসো মানব পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ। তো মানুষের পৌষ্টিকতন্ত্র দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আরটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী হচ্ছে যে নালীটার ভিতরে আমার খাদ্যদ্রব্যগুলো অবস্থান করে। আর পৌষ্টিক গ্রন্থি কি? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে সেই গ্রন্থিগুলো যেগুলো রসক্ষরণ করার মাধ্যমে আমাদের আমাদের যে পরিপাকতন্ত্র আছে, পরিপাক নালী আছে, পরিপাক নালীর ভিতরে খাবারগুলোকে পরিপাক করে বা রাসায়নিক ক্রিয়া ঘটায়। অর্থাৎ আমার পরিপাক নালীর ভিতরে খাবার আছে, এই খাবারটা তো এমনি এমনি পরিপাক হয়ে যাবে না, কিংবা শুধুমাত্র যান্ত্রিক পরিপাক প্রক্রিয়াতে পরিপাক সম্পন্ন হবে না, বরঞ্চ আমাদের বিভিন্ন রসক্ষরণ করতে হবে, এনজাইম ক্ষরণ করতে হবে, তবে না সেটা আমার পরিপাক হবে। তাহলে যেই গ্রন্থিগুলো আমার এই রসগুলো ক্ষরণ করতেছে সেইগুলো হচ্ছে আমার পৌষ্টিক গ্রন্থি। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নৈবেতিক দেখো, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 মিটার, এটা তোমাদের লাগবে। তারপরে সহজ নৈবেতিক কিন্তু তোমরা অনেক সময় ভুল করে বসো, সেগুলো কি? যে ক্ষুদ্রান্তের 3টি অংশ কি হবে? ডিডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্তের 3টি অংশ সিকাম, কোলুনম, মলাশয়। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি যে ক্ষুদ্রান্তের অংশ 9 কোনটি? তখন ডিউডেনাম দিল, সিকাম দিল, জেজুনাম দিল, ইলিয়াম দিল, তোমরা কোনটা দেখাবা? তোমরা দেখাবা সিকাম। তো এই ধরনের সহজ নৈবেদিকগুলো তাড়াহুড়ার মধ্যে একটু খেয়াল না করার কারণে, কিংবা পড়ার সময় সহজ তো একটু একটু গাছাড়াভাবে পড়ার কারণে অনেক সময় আমাদের ছুটে যায়। সবসময় যে আমাদের কঠিন নৈবেদিকগুলো যে ভুল হয় তা না, সহজগুলোকে একটু ভালোভাবে চোখ বুলে যেতে হয়, যাতে আমার পাড়া নৈবেদিকগুলো, যেই নৈবেদিকগুলো অন্য সবাই পারতেছে সেইগুলো যদি আমার ছুটে না যায়, তাহলে কিন্তু অন্য সবার থেকে আমি পিছিয়ে গেলাম। এবার আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি আছে? মানবদের 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে: লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্তরিক গ্রন্থি। এগুলি প্রত্যেকটা গ্রন্থি নিয়ে আমরা সামনে পড়বো। শুরু করবো আমরা পৌষ্টিক নালী দিয়ে। তো পৌষ্টিক নালীর এখানে দেখো, এইখানে আমাদের পৌষ্টিক নালী দেখানো হয়েছে, এই যে এখানে পৌষ্টিক নালীর অংশগুলো দেখানো হয়েছে, আর এখানে চিত্রের মাধ্যমে সেটা দেখানো হয়েছে। আমরা সুন্দর একটা চিত্র দেখি, এতে ভালো চিত্রটা দেখি। যেমন ধরো আমরা তোমাদের জন্য সুন্দর চিত্র রাখছি, এই যে এই চিত্রটা দেখো। এই চিত্রটার মধ্যে এই যে এই জায়গাটা হচ্ছে আমার মুখগহ্বর। মুখগহ্বরের পেছনে কি আছে? এই যে জায়গাটা মুখগহ্বরের পেছনে আছে গলবিল। গলবিলের পরে আছে আমার
এটা কি, এটা হচ্ছে অন্ননালী। অন্ননালী আর একটু লম্বা হবে, এই যে এইটা হচ্ছে অন্ননালী, অর্থাৎ গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যায় যে, সেটা হচ্ছে অন্ননালী। তারপর অন্ননালীর পরে তোমরা সবাই চিনো পাকস্থলী আছে। পাকস্থলী আছে, পাকস্থলীর পরে কি আছে আমার, এই আছে ক্ষুদ্রান্ত। দেখো যে পাকস্থলীর পরে এই যে পেঁচানো পেঁচানো যে নালীগুলো না, অনেক লম্বা পেঁচানো নালী, এটা হচ্ছে আমার ক্ষুদ্রান্ত। আর ক্ষুদ্রান্তের পরে মোটা যে নালীটা, সেটা হচ্ছে আমার বৃহদন্ত্র। ঠিক আছে, দৈর্ঘ্যের দিক থেকে কিন্তু ক্ষুদ্রান্ত বড়, কিন্তু ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র দৈর্ঘ্য দিয়ে নেয়, বরঞ্চ এদের প্রস্থ বা বেদ দিয়ে আমার বিবেচনায় আসে। যেহেতু বৃহদন্ত্রটা আমার কি প্রস্থে বড় বা এটা পুরুত্ব বেশি, সেই জন্য এটাকে বৃহদন্ত্র বলে। ক্ষুদ্রান্ত এমনিতে দৈর্ঘ্য বড় হইলেও এটাকে কি বলা হয়, ক্ষুদ্রান্ত বলে, কারণ এটা তুলনামূলক চিকন সেই জন্য। তো ক্ষুদ্রান্তের অংশ বলছি, বৃহদন্ত্রের অংশগুলো আমরা বলছি। তো পাকস্থলীর অংশগুলো আমরা সামনে পড়ব। আর সবার শেষে আছে পায়ু। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের লাগবে। এর মধ্যে দেখো আমাদের দৈর্ঘ্য লাগবে কোনটার, দৈর্ঘ্য লাগবে অন্ননালীর দৈর্ঘ্যটা লাগবে আমাদের, আর পাকস্থলীর দৈর্ঘ্যটা লাগবে। এই দুটো দৈর্ঘ্য তোমরা মনে রাখবে, তাহলেই হবে। এই দুটো দৈর্ঘ্য আসার মতো দৈর্ঘ্য। আর পৌষ্টিক গ্রন্থি বলছি 5টা, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, এগুলো নিয়ে আমরা সামনে ডিটেলে জানবো। তো চলো আমরা সামনে যাই। দেখো মানুষের পুষ্টিনালীতে বিভিন্ন নিম্নত 6টি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো তো আমাদের মেডিকেল পরীক্ষার জন্য দরকার নাই। তারপরে দেখো সুষম খাদ্যের সংজ্ঞা তোমাদের দরকার নাই। তারপরে দেখো এই যে শর্করা কত গ্রাম লাগবে একজন সুস্থ মানুষের, এগুলো এগুলো দরকার নেই, এগুলো আসার সম্ভাবনা খুবই কম। তো তারপরে আমরা আসি, দেখো মানুষের খাদ্য পরিপাক প্রণালী। মানুষের খাদ্য প্রণালী থেকে দেখো এই ছকটা ইম্পর্টেন্ট আছে, এই ছকটা গুরুত্বপূর্ণ আছে। দেখো শর্করা, অ্যামাইলোল্যাটিক এনজাইম, আমিষ, প্রোটিওল্যাটিক এনজাইম, স্নেহদ্রব্য, লাইপোল্যাটিক এনজাইম। দেখো শর্করা কি, অ্যামাইলোল্যাটিক এনজাইম কি কি আছে, টায়ালিন, এমাইলেজ, মল্টেজ, সুক্রেজ। এগুলো তোমাদের ভালো করে শিখতে হবে যে অ্যামাইলোল্যাটিক এনজাইম কোনগুলো আছে। অ্যামাইলোল্যাটিক এনজাইম আছে আমার টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। আর প্রোটিওল্যাটিক কি আছে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। লাইপোল্যাটিক কি আছে, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেথিথিনেজ। তাহলে কোনগুলো লাইপোল্যাটিক এনজাইম, কোনগুলো প্রোটিওল্যাটিক এনজাইম, কোনগুলো অ্যামাইলোল্যাটিক এনজাইম, এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। এবার দেখো মুখগহ্বরে খাদ্য পরিপাক। দেখো মুখগহ্বরে কি আছে, মুখগহ্বরে সবার শুরুতে তোমরা দেখো আলজিভের কথা বলা আছে, জিহ্বার কথা বলা আছে। জিহ্বা 7 কুড়ি থাকে, দেখো জিহ্বা কত 7 কুড়ি থাকে, 2000 থেকে 10,000 7 কুড়ি থাকে, এটা পড়তে হবে। তারপরে দেখো কিছু বিশেষ জায়গা কিছু বিশেষ স্বাদ গ্রহণ করে, যেমন আমাদের সেখানে দেখো সামনের অংশ দিছে আমাদের মিষ্টতা, তারপরে এই জায়গা দিছে লবণাক্ততা, তারপরে এই জায়গা দিচ্ছে সুস্বাদ, তারপরে এই যে এই দুটো সাইড দিচ্ছে আমার অম্লতা। অম্লতা মানে টক স্বাদ। আর পেছনের জায়গাটা হচ্ছে তিক্ততা। তাহলে কোন জায়গাটা তিক্ত, কোন জায়গাটা মিষ্ট, কোন জায়গাটা লবণাক্ত, এগুলো তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। তারপরে দেখো তারপরে তোমাদের মধ্যে যেগুলো আছে, দেখো লালা গ্রন্থির কথা বলা আছে। লালা গ্রন্থিটা অনেক ইম্পর্টেন্ট। লালা গ্রন্থি আমাদের কয় জোড়া আছে, লালা গ্রন্থি আছে আমাদের 3 জোড়া। 3 জোড়া লালা গ্রন্থির নাম তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। 3 জোড়া লালা গ্রন্থির মধ্যে আছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। দেখো নাম থেকেই তুমি এগুলোর অবস্থান মনে রাখতে পারবা। দেখো নাম কি সাব, সেখানে বায়োলজি তুমি যেখানে সাব দেখবা, সাব মানে হচ্ছে নিচে, নিচে। আর মেন্ডিবুলার মানে কি, এই যে আমাদের মেন্ডিবল হাড় আছে না, এই মেন্ডিবল হাড়ের নিচে যেখানে যেটা থাকবে সেটা হচ্ছে সাবমেন্ডিবুলার। আর লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে কি টাং, তাহলে সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে যেতে হবে, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। আর প্যারোটিড যেটা হচ্ছে আমাদের এইখানে থাকে, এখানে থাকে, সেটা হচ্ছে প্যারোটিড। তোমার একটা ছবি দেখাই, দেখো পরের ছবিটা যদি দেখি আমরা, এই যে দাঁতের ছবি, এই যে এই ছবিটার মধ্যে দেখো এটা প্যারোটিড কোথায় থাকে দেখতে পাচ্ছ। আর সাবলিঙ্গুয়াল কি জিহ্বার নিচে, যেখানে জিহ্বা থাকে জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল। আর মেন্ডিবলের নিচে থাকবে সাব মেন্ডিবুলার। ঠিক আছে, এবার আসো
মুখগহ্বরে খাদ্য দুইভাবে পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। যান্ত্রিক রাসায়নিক নিয়ে আগেই বলছি। যান্ত্রিক পরিপাকের মধ্যে কি আসতে পারে, মুখগহ্বরে খাদ্য, মুখগহ্বরে যেহেতু খাদ্য চিবানোর বিষয়টা আসবে, এগুলো তোমরা নিজে থেকে বুঝতে পারো। তো এগুলো নিয়ে তেমন কিছু পড়ানোর নাই। চলো সামনে যাই। এবার আসি আমার দাঁত। দাঁত দেখো আমার 4 প্রকার আছে: কর্তন, ছেদন, অগ্রপেশন ও পেশন। দাঁত নিয়ে আরও সামনের পরে পড়া আছে, সেগুলো আমরা একটু পরে যাচ্ছি, যেহেতু বইয়ে তোমরা সামনে দিচ্ছে, আমরা একটু পরে যাই। দেখো জিহ্বা, নরচর, পেশন। যান্ত্রিক পরিমাণের সঙ্গে খাদ্য নিষ্পেষিত নরম খাদ্যমণ্ডতে পরিণত হয় জিহ্বার উপরিতল। তো এগুলো তোমরা মোটামুটি পারবা, যে যা মুখগহ্বরে কীভাবে খাদ্য যান্ত্রিক পরিপাক হচ্ছে, কীভাবে চিবাইতেছি, কীভাবে গিলতেছি। এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ কম। যেটা এখান থেকে আসতে পারে, যেটা তোমার সবসময় দেওয়া আছে, সেটা কি এপিগ্লটিস। এপিগ্লটিস কী করে, খাদ্য গলনের সময় ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়। এটা ডিটেইলে তোমাদেরকে আমরা ষষ্ঠনাথ দিয়ে ভালো করে পড়াবো। ঠিক আছে, এবার আসো শর্করা পরিপাক। মুখগহ্বরে আমার রাসায়নিক পরিপাকের মধ্যে যেটা পরিপাক হয়, সেটা হচ্ছে আমার শর্করা। মুখগহ্বরে যে লালা আছে, সেই লালায় 2 ধরনের এনজাইম থাকে, সেটা হচ্ছে টায়ালিন ও মল্টেস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে মুখগহ্বরের লালায় কোন ধরনের এনজাইম থাকে, টায়ালিন থাকে আর মল্টেস থাকে। টায়ালিন থেকে মল্টেস থাকে। টায়ালিন জটিল শর্করাকে মল্টোসে পরিণত করে। মল্টোস থেকে মল্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। তাহলে এইটা তোমার তোমরা সুন্দর করে পড়ে নিবা। মনে রাখবা যে, মনে করো যে মল্টোসকে ভাঙে মল্টেজ এনজাইম, সুক্রোজকে ভাঙে সুক্রেজ এনজাইম, সেইভাবেই আর কি ব্যাপারটা। দেখো জটিল শর্করা থেকে আমার মল্টোজ হলো, মল্টোজ হচ্ছে একটা দ্বি-শর্করা, যেখানে 2টা গ্লুকোজ একে অন্যের সাথে জোড়া লেগে আছে। এই মল্টোজ যদি ভেঙে যায়, তাহলে মল্টেজের মাধ্যমে ভেঙে গেলে গ্লুকোজ তৈরি করে। তাহলে এটা হবে। আর আমিষ পরিপাক কী আছে, এখানে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নাই, মুখগহ্বরে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নাই। তবে মুখগহ্বরে স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম নাই। তাহলে শুধু মুখগহ্বরে শুধু কী এনজাইম আছে, শুধুমাত্র শর্করা পরিপাকের এনজাইম আছে। তাহলে এইটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আসো দাঁত ও দন্ত সংকেতে আমরা আসি। মানুষের মুখগহ্বরের ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে অবস্থিত অ্যালভিওলাই নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। তাহলে অ্যালভিওলাই নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। মানুষের দাঁত ডাইফায়োডন্ট, অর্থাৎ 2বার গজায়। ডাইফায়োডন্ট মানে কি, এটা 2বার গজায়। যেমন দুধ দাঁত একটা, আরেকটা হচ্ছে স্থায়ী দাঁত। ঠিক আছে, দুধ দাঁত কয়টা, দুধ দাঁত আমার 20টা, গুরুত্বপূর্ণ। স্থায়ী দাঁত কটা, 32টা। স্থায়ী দাঁত 32টা সবাই জানে, সেটা আসবে না। আসলে কোনটা আসবে, দুধ দাঁত 20টা, সেটা আসবে। এখন দাঁতের প্রকারভেদ কী কী আছে, কর্তন, ছেদন, অগ্রপেশন ও পেশন। চলো আমরা ছবি দেখি। আগের ছবিটা দেখি আমরা। এই যে এই ছবিটার মধ্যে দেখো, এই যে সামনের এই 2 দাঁত, এগুলো হচ্ছে কর্তন দাঁত বা ইনসিসর দাঁত। এই 2 না, দুঃখিত, 4টা মোট। 2 জনে না, মানে এটাকে তুমি আমাদের যে দাঁতগুলো আছে, সেটাকে 4 ভাগে ভাগ করবা। এইভাবে ভাগ করবা, আর এইভাবে ভাগ করবা। তাহলে এই যে 1/4 যেটা থাকবে, 1/4 যেটা থাকবে, সেটা দিয়ে তুমি দ্বন্দ্ব সংকেত লিখবা। মানে উপরের সবগুলোকে নিবা না, নিচের সবগুলোকে নিবা না, উপরের এক পাশের অর্ধেক, মানে 1 পাশটাকে নিবা। অর্থাৎ উপরের 1 পাশ নিবা অথবা নিচের 1 পাশ নিবা, নিয়ে তুমি দ্বন্দ্ব সংকেত লেখা শুরু করবা। তাহলে দেখো প্রথম 2টা দাঁত হচ্ছে আমার ইনসিসর, তাহলে দ্বন্দ্ব সংকেত আমি কী লিখবো, ইনসিসর 2। তারপরে পরের একটা দাঁত কি, ক্যানাইন, তারপরে ক্যানাইন 1। তারপরের 2টা দাঁত কি, প্রিমোলার, তাহলে প্রিমোলার জন্য P2। আর পরের 3টা দাঁত কি, মোলার, তাহলে মোলারের জন্য M3। এই যে আমার দ্বন্দ্ব সংকেত আমি লিখে ফেললাম। কীভাবে লিখলাম, যে আমি উপরের বা নিচের পাটির যে কোনো এক পাশের কটা দাঁত নিচ্ছি, 8টা দাঁতকে নিচ্ছি। কারণ কি, উপরের পাটিতে 16টা দাঁত, নিচের পাটিতে 16টা দাঁত। 16টা দাঁতের মধ্যে অর্ধেক নিব, 1 পাশেটা নিব, 2 পাশ নিব না, 1 পাশ নিব। নিলে আমার কটা দাঁত হবে, 8টা দাঁত। এই 8টা দাঁতের মধ্যে 2টা হচ্ছে ইনসিসর, 2টা ক্যানাইন, 2টা প্রিমোলার, আর 3টা মোলার। এই হলো আমার মোট 8টা দাঁত। এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সংকেত। এখন বলো তো, আমাদের দুধদাঁতের দ্বন্দ্ব সংকেত কি, এটা হচ্ছে কিন্তু প্রাপ্তবয়স্কের দ্বন্দ্ব সংকেত। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের দ্বন্দ্ব সংকেত। তাহলে আমাদের
দুধ দাঁতের দ্বন্দ্ব সংকেত কি? দুইটা জিনিস তুমি মনে রাখবে, একটা হচ্ছে আমাদের আক্কেল দাঁত যেটা আছে, আক্কেল দাঁতও কিন্তু মোলার দাঁত। এই আক্কেল দাঁত কি বাচ্চাদের থাকে না, তাহলে মোলার হবে কয়টা? মোলার হবে দুইটা। আর আরেকটা জিনিস বাচ্চাদের থাকে না, সেটা হচ্ছে প্রিমোলার দাঁত বাচ্চাদের থাকে না, প্রিমোলার দাঁত শেষ, বাকি সব সেম। I2 C1 M2 বা P0 তুমি লিখতে পারো। এটা হচ্ছে দুধ দাঁতের দ্বন্দ্ব সংকেত। তাহলে দুধ দাঁতের দ্বন্দ্ব সংকেতটা পড়ে নিবা, আর সাথে আমাদের প্রাপ্তবয়স্কের দ্বন্দ্ব সংকেতটা পড়বা। কর্তন দাঁত কয়টা আছে, সেজন দাঁত কয়টা আছে, তোমরা বলতে পারবা যে এই পাশে যে দুইটা হয়, যদি জিজ্ঞেস করি উপরের পার্টিতে কর্তন দাঁত কয়টা আছে, তাহলে এক পাশে দুইটা আছে, দুই পাশে চারটা আছে। তাহলে মোট কর্তন দাঁত কয়টা আছে? উপরে চারটা, নিচে চারটা, মোট 8টা আছে। তো এইভাবে তুমি হিসেব করে বলে দিবা, ঠিক আছে? তো এখান এটাই মূল লাগে দন্ত সংকেত থেকে, যে কোন দাঁত কয়টা থাকে, দন্ত সংকেত থেকে সেটাই বেশি লাগে। দেখো দ্বন্দ্ব সংকেত তোমাদের পড়ায় ফেলছি আমি এইমাত্র। এবার আসে পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক হওয়ার আগে আমরা পাকস্থলীর অংশগুলো আগে আমরা চিনি। দেখো পাকস্থলী, দেখো এই যে এইখানে দেখো একটু উঁচা হয়ে গেছে না, উঁচা কি করছে, গম্বুজের মতো অংশ তৈরি করছে না, এই গম্বুজটাকে বলে ফান্ডাস। গম্বুজটাকে বলে ফান্ডাস। পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এখানে এসে জমা হয়। ফান্ডাসে কি জমা থাকে? গ্যাস জমা থাকে, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে দেহ, এটা হচ্ছে পাকস্থলীর দেহ। পাকস্থলীর দেহে আবার এই দিক দিয়ে আছে বড় বাঁক, এই দিক দিয়ে আছে বড় বাঁক, আর এই দিক দিয়ে আছে ছোট বাঁক। এই দেখো এই জায়গাটাকে বলা হইতেছে আমার অ্যান্ট্রাম, এই জায়গাটা বলছে অ্যান্ট্রাম, আর এই যে পাইলোরাস। তাহলে এই পাকস্থলীর অংশগুলো তোমরা চিনে রাখবা, যে তোমাদের পরীক্ষার ছবি দিয়ে আসতে পারে যে এটা কোন অংশ। তাহলে কি বললাম? দেহের কথা বললাম, ফান্ডাসের কথা বললাম, বড় বাঁক ছোট বাঁক বললাম, বড় বাঁকের কথা বললাম। এই যে আমাদের বড় বাঁক, এই আমাদের ছোট বাঁক। আমি আবার দেখাই, দেখো এই যে বড় বাঁক, এই বাঁকটা বড় না, এটা ছোট বাঁক। এখানে আছে অ্যান্ট্রাম, এখানে আছে পাইলোরাস। পাইলোরাস অনেকটা স্ফিংটারের মতো, যেটা আমাদের ডিউওডেনামে খাদ্য প্রবেশটা নিয়ন্ত্রণ করে। দেখো এটাকে পাইলোরিক স্ফিংটার পেশি বলে ধারণ করে, যে পাইলোরিক স্ফিংটার নামক পেশি বলে ধারণ করে। পাইলোরাস জিনিসটা একটা স্ফিংটারের মতো, কারণ কি এটা আমাদের খাদ্যবস্তু যদি ডিউওডেনামে যাওয়ার সময় না হয়, তাহলে খুব স্ফিংটার বন্ধ করে আমাদের ডিউওডেনামে যেতে দিবে না। আর যদি যাওয়ার সময় হয় তখন খুলে যাবে, তখন খাদ্য ডিউওডেনামে যাবে, ঠিক আছে? চলো আমরা সামনে যাই। এবার আসো পাকস্থলীতেও কিন্তু খাদ্য যান্ত্রিক পদ্ধতিতে পরিপাক হয়। পাকস্থলী যান্ত্রিক পদ্ধতিতে পরিপাক হয় কীভাবে, তার আগে তোমার জানতে হবে যে পাকস্থলীতে 4 থেকে 9 ঘন্টা কাল অবস্থান করে। তবে কি বলছে, তরল খাদ্য 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছে। এই সময় প্যারাইটাল কোষ থেকে HCl নিঃসৃত হয়। তোমরা যখন পাকস্থলীর যেই আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলীর প্রাচীরে, অর্থাৎ পাকস্থলী, মনে করো যে এইটা আমার পাকস্থলী, হ্যাঁ, মনে করো আমি একটু আঁকি, এইটা আমার পাকস্থলী, হ্যাঁ। তো পাকস্থলীটা কি একটা ওয়াল আছে না, এই যে মনে করো যে এইটা হচ্ছে এইটা পাকস্থলীর পুরো দেয়াল, হ্যাঁ, এটা হচ্ছে পাকস্থলীর দেয়াল। তাহলে এটা যদি পাকস্থলীর দেয়াল হয়, বা এটা যদি পাকস্থলীর দেয়াল হয়, তাহলে দেয়ালের ভিতরের দিকে যে কোষগুলো আছে, ভিতরের দিকে যে কোষগুলো আছে, সেই কোষগুলো বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। পাকস্থলীদের ভিতরের দেয়ালে, অর্থাৎ ভিতরের প্রাচীরের ভিতরে অন্তর্গাত্রে, যেটা বলা হয় প্রাচীর অন্তর্গাত্রে, মানে কি দেয়ালের ভিতরের দিকে যে কোষগুলো আছে, সেই কোষগুলা বিভিন্ন ধরনের রস ক্ষরণ করে। সেই জন্য এই কোষগুলার সবগুলার একত্রে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর সাথে যেটা সম্পর্কিত সেটা গ্যাস্ট্রিক হবে, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে আমরা বুঝলাম গ্যাস্ট্রিক গ্রন্থি জিনিসটা কি। এবার দেখো গ্যাস্ট্রিক গ্রন্থিতে আবার কয়েক ধরনের কোষ থাকে, এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্যারাইটাল কোষ থাকে, তারপরে জাইমোজেনিক কোষ থাকে, তারপরে চিফ কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে। আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপাতত আমরা এতটুকু শোনো, এই জায়গাটার জন্য এতটুকু জেনে রাখা যে প্যারাইটাল কোষ থাকে, যেটা থেকে HCl খরিত হয়। সামনেগুলো ডিটেইলে আলোচনা করা হবে। তারপরে মসৃণ পেশি 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। কয়টা স্তর? 3টে স্তর, এগুলো লাগবে।
তাহলে মসৃণ পেশির 3টে স্তর থাকলে এই 3টে স্তর কী করে পাকস্থলীর মোচড়ায়, সংকুচিত করে, প্রসারিত করে। এই সংকোচন প্রসারণের ফলে যান্ত্রিক প্রক্রিয়া খাদ্যটা আমার করে মন্ডে পরিণত হয়। পাকস্থলী যান্ত্রিক পরিপাকের মধ্যে কি আছে? প্যারেলাল কোষ থেকে অ্যাসিড নিঃসরণ হয়েছে, এটা যান্ত্রিক পরিপাকের মধ্যে আছে, যেটা আমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতেছে। তারপরে পাকস্থলীর প্রাচীর সংকুচিত প্রসারিত হয়ে খাদ্যকে চূর্ণ পরে পেস্টে পরিণত করতেছে, এটা আছে। গ্যাস্ট্রিক জুস খরিত হয়ে পাকস্থলী জানতে চাবে দেখো এই যে এটা গুরুত্বপূর্ণ। গ্যাস্ট্রিক জুস খরিত হয়েছে, পাকস্থলী জানতে চাবে খাদ্য মন্ডের সাথে মিশ্রিত হয়ে কাইম তৈরি করছে। অর্থাৎ আমার যে গ্যাস্ট্রিক জুসটা আছে সেই গ্যাস্ট্রিক জুসটা কী হলো, মানে পাকস্থলীর ভিতরের যে কোষগুলো অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা যেই রসক্ষরণ করতেছে সেই রসগুলা খাদ্যের সাথে মিশতেছে, আর সেটারও পাকস্থলী আবার সংকোচন প্রসারণের মাধ্যমে একদম একটা দলা তৈরি করে ফেলতেছে, একটা কী করতেছে, একটা স্যুপের মতো তৈরি করে ফেলতেছে। সেটাকে কী বলে? কাইম বলে। আরেকটা জিনিস আছে কাইল। কাইল কোনটা? চর্বিযুক্ত খাবার খেলে লসিকা সাদা হয়ে যায়, সেটাকে বলে কাইল। তাহলে কাইল, লসিকা, আছে, তাহলে লসিকা সেটা মনে রাখবা। আর কাইম কি? পাকস্থলীর খাদ্যমণ্ড। কাইম আর কাইলের মধ্যে যাতে কনফিউশন না হয়। এবার আসো রাসায়নিক পরিপাক। পাকস্থলীর রাসায়নিক পরিপাক কি হয়? পাকস্থলীতে দেখো শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে আমরা পড়ছি যে আমাদের মুখগহ্বরে কোনো আমিষ বিশ্লেষী আর স্নেহ বিশ্লেষী এনজাইম থাকে না। এখন কি দেখছি? পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, তার মানে এখানে শর্করার রাসায়নিক পরিপাক হবে না। আচ্ছা, এবার আসো আমিষ পরিপাক। আমিষ পরিপাকে 1 নম্বরেই কি হয়? আমিষটাকে দেখো, এইটা পড়লে তোমাদের মোটামুটি পড়া হয়ে যাবে। দেখো প্রথমে আরেকটা জিনিস এখানে আছে, সেটা কি? যে আমিষটা প্রোটিনের সাথে বিক্রিয়া করে প্রোটিনটা ডিনেচারেশন হয়। ডিনেচারেশন কি সেটা তোমাদের আরও অ্যাডভান্স পড়া, সেটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না। দেখো প্রথমে কি হয়েছে, যে এসিএল যেটা খরিত হয়েছে সেই এসিএলটা আমার পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। তোমাদের আমি বলছি যে পাকস্থলীতে বিভিন্ন রকম কোষ আছে, তো বিভিন্ন রকম কোষ বিভিন্ন রকম রস নিঃসরণ করে। একটা তোমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ক্ষরণ করে, কেউ পেপসিনোজেন ক্ষরণ করে, কেউ এসিএল ক্ষরণ করে, কেউ তোমার মিউকাস ক্ষরণ করে, গবলেট কোষ যেগুলা। তাহলে এই যে কয় ধরনের জুস আছে? এসিএল আছে, এসিএল কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপসিনোজেন কি? পেপসিনোজেন হচ্ছে আমিষ বিশ্লেষী এনজাইম। আমি একটু কি বললাম যে শর্করা বিশ্লেষী এনজাইম নেই, কিন্তু আমিষ বিশ্লেষী এনজাইম কিন্তু আছে। এই আমিষ বিশ্লেষী এনজাইম হচ্ছে পেপসিনোজেন। তো লাস্টে যেহেতু জেন আছে তার মানে কি এটা একটা নিষ্ক্রিয় অবস্থা। এই পেপসিন হচ্ছে এটা সক্রিয় অবস্থা, কিন্তু সক্রিয় অবস্থায় এটা পাকস্থলীর অন্তঃগাত্র থেকে খরিত হয় না। এসিএল এর সাথে যখন এই পেপসিনোজেনটা বিক্রিয়া করে তখন সেটা সক্রিয় হয়। সক্রিয় হয়ে কী করে? দেখো পেপসিন আমিষকে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। এই বিক্রিয়াগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তারপরে দেখো জিলেটিনকে জিলেটিনেজ পেপটোন ও পলিডেপ্টেটে পরিণত করে। কেসিন দুগ্ধ আমিষকে পেপসিন পলিডেপ্টেটে পরিণত করে। এই বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখো দুধের আমিষকে কেসিন বলে, ভেরি ইম্পর্টেন্ট, নৈবেত্তিক। তারপরে দেখো মোটামুটি এখান থেকে এতটুকুই, এই জিনিসগুলো তোমরা পড়বা। তারপরে দেখো স্নেহ পরিপাকে আসি। তাহলে আমরা কি কি এন্ড প্রোডাক্ট পেলাম, এই বিক্রিয়াগুলো সুন্দর করে পড়বা। আর এসিএল যে আমার পেপসিনকে সক্রিয় করে সেই জিনিসটা তোমরা, পেপসিনোজেনকে সক্রিয় করে সেটা তোমরা পড়বা। এবার আসো স্নেহ পরিপাকে কি আছে? দেখো আমাদের পাকস্থলীতে কি আছে? গ্যাস্ট্রিক লাইপেজ নামক দুর্বল স্নেহ বিশ্লেষী এনজাইম থাকে, গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ কি করবে? কিছুটা কি করবে? স্নেহ বিশ্লেষণের কাজ করবে। কিন্তু এই গ্যাস্ট্রিক লাইপেজের কাজ করার জন্য আমার অ্যাসিডিক মাধ্যম উপযোগী না। অন্যান্য লাইপেজের জন্য, গ্যাস্ট্রিক লাইপেজের জন্য না, অন্যান্য লাইপেজের জন্য আমার কাজ করার জন্য অ্যাসিডিক মাধ্যম উপযোগী না, সেগুলোর জন্য ক্ষারীয় মাধ্যম উপযোগী। কিন্তু দেখো এখানে লিখছে কি, স্পষ্ট করে লিখে দিচ্ছে যে লাইপোলাইটিক এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম এই অর্থে যে এগুলো একমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম। অর্থাৎ গ্যাস্ট্রিক লাইপেজ একটু অন্যান্য লাইপেজ থেকে একটু আলাদা, কারণ কি এরা অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম। এরা কি করে? মাখনের চর্বির উপর কাজ করে। এটা ভেরি ইম্পর্টেন্ট যে গ্যাস্ট্রিক লাইপেজ কিসের উপর কাজ করে? মাখনের চর্বি। খুবই আশার মতো একটা নৈবেত্তিক।
এবার দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না? কারণ কি, আমরা জানি পাকস্থলী থেকে আমার HCl ক্ষরণ হইতেছে, তারপরে পেপসিনোজেন ক্ষরণ হইতেছে। পেপসিনোজেন একটা আমার প্রোটিন বিশ্লেষী এনজাইম। তাহলে এই HCl এই পেপসিনোজেন কি করতে পারে, পেপসিন হয়ে পাকস্থলীর দেয়ালে ক্ষয় করে দিতে পারে, পাকস্থলীর দেয়ালের সাথে বিক্রিয়া করতে পারে, সেটা করতে পারে। আবার HCl যেটা আছে, HCl কিন্তু তীব্র অ্যাসিড, সেটাও কিন্তু পাকস্থলীর দেয়ালে ক্ষয় করে দিতে পারে। কিন্তু এটা কেন হয় না? দেখো, প্রথম কথা হচ্ছে যে পাকস্থলী থেকে শুধুমাত্র যে পেপসিন আর HCl ক্ষরণ হয় তা না, সাথে ক্ষরণ হয় আমার মিউকাস। মিউকাস কি? আঠালো পদার্থ। এই মিউকাস কি করে? HCl কে প্রতিরোধ করে। তারপরে দেখো বাইকার্বনেট যেটা আছে, বাইকার্বনেট কিন্তু আমার একটা ক্ষার, যেটাও কিন্তু পাকস্থলীর অন্তর্গত থেকে সিক্রেট হয়। মিউকাস সিক্রেট হয়, আবার বাইকার্বনেটও সিক্রেট হয়। তাহলে বাইকার্বনেটটা HCl কে একটু দুর্বল করে, সেটা একটা কারণ হতে পারে। আর এনজাইম পেপসিন যদি সক্রিয় অবস্থায় ক্ষরণ হতো, তাহলে ডেফিনেটলি পাকস্থলীর দেয়ালকে সে 12টা বাজে ফেলতো। কিন্তু এটা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়, শুধুমাত্র HCl এর উপস্থিতিতে সে সক্রিয় হয় বলে পাকস্থলীর দেয়ালকে সে কোনো ক্ষতি করতে পারে না। তারপরে দেখো আরও কি আছে, যে পাকস্থলীর অন্তঃগাত্রের গঠনটা, এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন দৃঢ়, অর্থাৎ পাকস্থলীর অন্তঃগাত্রে যে কোষগুলো আছে সেগুলো খুব কাছাকাছি লেগে আছে, খুব দৃঢ়ভাবে লেগে আছে বলে এগুলো ক্ষতি কম হয়। আর এপিথেলিয়াল কোষগুলো কি হয়, 3 থেকে 6 দিন বাঁচে, নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। অর্থাৎ কোনো কারণে যদি ক্ষতির শিকার হয়ও, পাকস্থলী খুব দ্রুত এগুলোকে চেঞ্জ করে নতুন সেল দিয়ে নিজেকে রিকভার করতে সক্ষম। ঠিক আছে, তারপরে দেখো এই জন্য স্বাভাবিক অবস্থায় কিন্তু পাকস্থলীর প্রাচীর ক্ষয় হয় না। তবে হেলিকোব্যাক্টার ফাইলোরিয়াম নামে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা তোমরা ক্লাস 9 10 পড়ছো। এটা কি করতে পারে, আমার এই পাকস্থলীতে করতে পারে, আলসার করতে পারে। ঠিক আছে, তারপরে দেখো NSAID, এই NSAID ড্রাগও এটা করতে পারে। এই জন্য এই যদি এটা হয় তাহলে সেটা কী বলে, আলসার। আলসার মানে কি, ঘা বা ক্ষত। আর পাকস্থলী দিলে সেটার নাম কি হয়ে গেছে, গ্যাস্ট্রিক আলসার। এবার আসো দেখি ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্য কীভাবে পরিপাক হয়। ক্ষুদ্রান্ত প্রায় কি 6 থেকে 7 মিটার লম্বা, ভেরি ইম্পর্টেন্ট নৈবিত্তিক। ক্ষুদ্রান্ত অংশগুলো বলছি। যান্ত্রিক পরিপাক কি, যান্ত্রিক পরিপাক হচ্ছে মিউসিনের ক্রিয়ায় খাদ্যবস্তু পিচ্ছিল হয়, অর্থাৎ মিউকাস যেটা আছে, মিউকাস সিক্রেট হয়। তারপরে ব্রুনাস গ্রন্থি গবলেট কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। ঠিক আছে, তারপরে এই দেখো এইটা মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইম কার্যকারিতা থেকে রক্ষা করে। দেখো আমরা একটু পরে দেখবো যে ক্ষুদ্রান্ত যেটা আছে সেই ক্ষুদ্রান্তেও প্রচুর পরিমাণে আমার প্রোটিওলাইটিক এনজাইম আছে। প্রোটিওলাইটিক এনজাইম তো ক্ষুদ্রান্তের প্রাচীরকে ক্ষতি করতে পারে। তাহলে ক্ষতি করতে কেন পারে না? কারণ এই মিউকাসের কারণে। তারপরে পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণু কর্মক্ষমতা কমিয়ে দেয়। তারপরে পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহৎ অঙ্কের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের পিত্তরস আর পিত্ত লবণের প্রভাবে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তে আমাদের হয়ে থাকে, ক্রমশ সংকোচন প্রসারণ হতে থাকে ক্ষুদ্রান্তের প্রাচীরগুলো। তো সেইটা আমার যান্ত্রিক পরিপাকের মধ্যে আছে। তো কোলেসিস্টোকাইনিন কি করে? কোলেসিস্টোকাইনিন হচ্ছে যান্ত্রিক পরিপাকের একটা অংশ। কারণ কি, এই হরমোনটা আমাদের পিত্তথলির পিত্তথলি যেটা আছে সেই পিত্তথলির প্রাচীরে সংকোচন ঘটায়, ফলে পিত্তরস ক্ষুদ্রান্তে এসে পৌঁছে। আর কি আছে, পিত্ত লবণ স্নেহদ্রব্যকে অদ্রবণীয় বা ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমালসিফিকেশন কি, আমাদের যে স্নেহ পদার্থগুলো আছে, স্নেহ পদার্থ কী থাকে, পানিতে দ্রবীভূত হয় না, ফলে কি হয়, এরা একসাথে দলা পেকে থাকে। তো এই দলা পেকে থাকে বা পানিতে দ্রবীভূত হয় না, তাহলে এই যে অবস্থাটা, তাহলে এই অবস্থায় কিন্তু এরা পরিপাক হবে না। পরিপাক করতে হলে কী করতে হবে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে হবে, ফেনায় পরিণত করতে হবে। এই কাজটাই করে আমার পিত্ত লবণ, আর এই কাজটা করার প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। এবার আসো দেখো ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাকটা বেশি ইম্পর্টেন্ট না, ইমালসিফিকেশনটা শুধু ইম্পর্টেন্ট বেশি। এর মধ্যে এখন আসো আমরা রাসায়নিক পরিপাকে যাই। রাসায়নিক পরিপাকে কি আছে, কাইমের কথা তো আগেই বলছি। এখান থেকে তোমাদের বিক্রিয়াগুলো একটু দেখতে হবে যে কোন বিক্রিয়া কী উৎপন্ন হয়। কারণ তোমাদের মনে করো যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে মনে করি স্টার্চ গ্লাইকোজেন অ্যামাইলেজের বিক্রিয়া কী উৎপন্ন হয়, এটা তোমাদের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, তখন জিজ্ঞেস করবে যে উৎপন্ন হচ্ছে কী। তাহলে এখানে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো সবগুলো আমাদের একটু একটু করে দেখতে হবে। দেখো এই বিক্রিয়াগুলো সবগুলো আমাদের দেখতে হবে। এগুলো প্রত্যেকটা এনজাইম বিভিন্ন রকম এনজাইম আছে, বিভিন্ন রকম পদার্থকে বিভিন্নভাবে ভেঙে ফেলে।
সেই উদাহরণগুলো এনে দেওয়া আছে। তাহলে বিক্রিয়াগুলো আমাদের দেখতে হবে, বিক্রিয়াগুলো আমাদের দেখতে হবে অবশ্যই। তারপরে তবে এখানে কিছুটা বোঝার জিনিস আছে। বোঝার জিনিস কীরকম তুমি দেখো, বোঝার জিনিসটা হচ্ছে দেখো আমাদের ট্রাইপেপটাইড তুমি খেয়াল করো, ট্রাইপেপটাইড কাকে ভাঙে? ট্রাইপেপটাইডেস কাকে ভাঙে? ট্রাইপেপটাইডকে ভাঙে। তো এগুলো তুমি মনে রাখতে হবে যে এনজাইম মানে শেষে ASE আছে, মানে এজ আছে, ঠিক আছে? তাহলে ট্রাইপেপটাইডের সাথে যদি ASE যোগ করে দিলে তাহলে ট্রাইপেপটাইড ভাঙার এনজাইম পেয়ে যাবো। সেক্ষেত্রে সেটা হবে ট্রাইপেপটাইডেজ। ডাইপেপটাইডেস কাকে ভাঙবে? ডাইপেপটাইডকে ভাঙবে। কোলাজিনেস কাকে ভাঙবে? কোলাজেনকে ভাঙবে। তাহলে এনজাইমের নামটা কীভাবে তৈরি হয়? আমার প্রোটিনের সাথে এস যুক্ত করে দাও, তাহলে ওই প্রোটিন বিশ্লেষী এনজাইমের নামটা চলে আসবে। পলিপেপটাইড, দেখো কার্বক্সি পলিপেপটাইডেজ, প্রোটিউজোপেপসন, কাইমোট্রিপসিন, এটা ব্যতিক্রম, এটা শিখতে হবে। প্রোটিউজোপেপসন, ট্রিপসিন, এগুলো একটু শিখে নিও। এগুলো খুব একটা কঠিন না, আমি যেটা বললাম যে একটু যদি তুমি রিলেট করতে পারো যে হ্যাঁ এইটার সাথে এটার এনজাইমের নামটা যদি মিলিয়ে পড়তে পারো তাহলে তোমাদের জন্য অনেকগুলোই সহজ হয়ে যাবে। আর এগুলো তোমাদের নৈবেত্তিকের জন্য পড়তেছো সেহেতু সবগুলোকে একদম সিরিয়াল বাই মুখস্থ করে খাতায় লিখতে হবে, ব্যাপারটা সেরকম না। কোন এনজাইমটা কাকে ভাঙতেছে এবং কী তৈরি করতেছে এটা মনে রাখতে পারলেই হবে। সিরিয়ালি সবগুলোকে একটা না বলে যেতে হবে, ব্যাপারটা এরকম না। এই যে আমরা যখন মেডিকেল এডমিশন দিই তখন কিন্তু পড়াটা অনেক দিক থেকে সহজ হয়ে যায়। কারণ কি, যখন আমরা রিটেনের জন্য লিখি তখন অনেক লম্বা লম্বা বর্ণনা মনে রাখতে হয়। তখন মেডিকেলে যেহেতু রিটেন নাই, শুধুমাত্র MCQগুলো মনে রাখতে হয়। সেই জন্য MCQ কোনভাবে পড়লে আমার রিটেনের পড়া না বরঞ্চ MCQর পড়া হবে, সে ট্রিকটা তোমাকে ধরতে হবে এবং সে অনুযায়ী পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও, যদি কম সময় বেশি পড়তে চাও। চলো আমার সামনে যাই। তো পেপসিন ও ট্রিপসিনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। প্রথম পার্থক্য কি, একটা পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর ট্রিপসিন কি হয়? অগ্নাশয় থেকে আসে। পেপসিন পাকস্থলীতে নিঃসৃত হয় আর ট্রিপসিন ক্ষুদ্রান্তের ডিউওডেনামে নিঃসৃত হয়। আচ্ছা, আরেকটা কথা, এই যে এতক্ষণ যে বিক্রিয়াগুলো আমি দেখাইলাম, এই যে এই বিক্রিয়াগুলো কোথায় হয়? ক্ষুদ্রান্তের ডিউওডেনামে হয়। ক্ষুদ্রান্তের ডিউওডেনাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্তের ডিউওডেনাম ডিউওডেনাম কিন্তু ইলিয়াম আর জেজুনামের তুলনায় অনেক ছোট, ইউ আকৃতির। কিন্তু ডিউওডেনাম কিন্তু ইউ আকৃতির। তোমাদের যদি আমি ছবিটা আবার দেখাই, যেমন ধরো এই যে এই ছবিটা দেখো, এই ছবিটার মধ্যে আমি একটু মুছে নিই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা যে ইউ আকৃতির জায়গাটা না, এই জায়গাটাই মূলত আমার ডিউওডেনাম। ডিউওডেনাম কিন্তু খুব বেশি বড় না, যেটা ইলিয়াম জেজুনাম তুলনামূলক কিন্তু বড়। কিন্তু ডিউওডেনাম খুব বেশি বড় না হলে কি হবে? বিক্রিয়াগুলো মূলত এইখানেই হয়। আর আরও একটা কথা যেটা বলি নাই, সেটা হচ্ছে যে এই যে আমি পড়তেছি যে অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই এনজাইমগুলো কোত্থেকে আসে? এই এনজাইমগুলোর উৎস আবার দুইটা। ডিউওডেনামে 3 ধরনের রস আসে। ডিউওডেনামে আমার 3 ধরনের রস আসে। 3 ধরনের রসের মধ্যে একটা আছে যকৃত থেকে আসা আমার পিত্তরস। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে পিত্ত লবণ থাকে, তারপরে আমার কোলেস্টেরল থাকে, তারপরে আরও কিছু উপাদান থাকে, কিন্তু পিত্তরসে কোনো এনজাইম থাকে না। বিপরীত ক্রমে আমার যেই রসগুলো আছে অগ্নাশয় থেকে আসে। অগ্নাশয় কোনটা? আবার আমরা যদি ছবিতে যাই, এই দেখো, এখানে দেখো একটা মরিচের মতো অঙ্গ আছে না? এখানে দেখো যে মরিচের মতো অঙ্গটা আছে, এই মরিচের মতো অঙ্গ যেটা আসছে, সেই মরিচের মতো অঙ্গটা হচ্ছে আমার অগ্নাশয়। এই অগ্নাশয় থেকে যে রসগুলো আসে সেইগুলো আমাদের এনজাইম থাকে, ঠিক আছে? অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস। আর আরেকটা উৎস থেকে তোমার এই রসগুলো আসে, সেটা হচ্ছে আমার সাক্কাস ইন্টেরিকাস। সাক্কাস ইন্টেরিকাস কি? আমরা যেমন একটু আগে দেখে আসছি যে পাকস্থলীর ভিতরের প্রাচীর থেকে রসকরিত হয়, তেমনি ডিউওডেনামের ভিতরের প্রাচীর থেকেও তো রসকরিত হয়। ওই রসটাকে বলে সাক্কাস ইন্টেরিকাস। তাহলে এই যে আমি এনজাইমগুলো পড়তেছি, এই এনজাইমগুলোর উৎস কি? এই এনজাইমগুলোর উৎস হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস অথবা অগ্নাশয় রস। তাহলে কোন এনজাইমগুলো সাক্কাস ইন্টেরিকাস থেকে আসে আর কোন এনজাইমগুলো অগ্নাশয় রস থেকে আসে সেগুলো তোমরা একটু দেখে নিবা। সাথে যকৃত থেকে যে কোনো এনজাইম আসে না, অর্থাৎ পিত্তরস থেকে, সেটা তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, এবার চলো আসে আমরা ওই পার্থক্যটা দেখি। দেখো, নিষ্ক্রিয় অ্যাসিডোজেন হিসেবে নিঃসৃত হয়, এটা বলছি HCl সংস্পর্শে সক্রিয় হয় কি? পেপসিনোজেন। আর ট্রিপসিনোজেন কি হয়?
এটি নিষ্ক্রিয় স্টিমুলেশন হিসেবে নিঃসৃত হয় এবং ডিউডেনামের এন্টারোকাইনেজ এনজাইমের প্রভাবে সংস্পর্শ সক্রিয় হয়, এটা নবীর থেকে আসতে পারে। আর পাকস্থলীর প্রোটিনকে প্রোটিওজ ও পেপটনে পরিণত করে, আর ডিউডেনামে প্রোটিওজ ও পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। তাহলে কাজটা একটু পড়বা, তাহলে এই শখটা থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের, শখটা একটু দেখবা। সামনে দেখি স্নেহ পরিপাক পাকস্থলীতে কীভাবে হয়, সে সেম বিক্রিয়াগুলো তোমরা একটু পড়বা। দেখো ফসফোলিপিড কাকে কে বিশ্লেষণ করবে, ফসফোলাইপেজ। দেখো একটু আগে আমরা প্রোটিনের যেগুলো পড়ছি যে লাস্টে কী ছিল, এস যুক্ত ছিল, এখানে দেখো এস যুক্ত আছে, কোলেস্টেরল অ্যাস্টার, কোলেস্টেরল অ্যাস্টারেজ। স্নেহকণা, স্নেহ কি লিপিড, ওই লিপিড থেকে আসতে লাইপেজ, লেসিথিন, লেসিথিনেজ। তাহলে এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবা। আর আরেকটা জিনিস যে পিত্তলবণ ইমালসিফিকেশন করে, সেটা আগেই বলছি। যেমন পিত্তলবণে কী কী থাকে, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টার্কোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টার্কোলেট। এটা একটু দেখে নিতে পারো, এটা হাইলি ইম্পর্টেন্ট না হলেও আসতে পারে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এই পর্যন্তই পড়ব। পরিপাক গ্রন্থির যে ভূমিকাগুলো আছে, তারপরে আমাদের সামনে যকৃত আছে, তারপর অগ্নাশয় আছে, এই পড়াগুলো আমরা সামনের ক্লাসে পড়ব। যকৃত কী করে, অগ্নাশয় কী করে, স্পেশালি যকৃতের যে কাজগুলো আছে, এই কাজগুলো অনেক ডিপ অ্যান্ড অনেক ডিটেইল। সো সেইগুলো আমরা অনেক সময় নিয়ে পড়তে হবে। সো নেক্সট ক্লাসটা হয়তো একটু লম্বা হবে। তারপরে দেখো সামনে আমাদের আরও কী আছে, যকৃতের নিঃসরণগুলো নিয়ে পড়তে হবে, অগ্নাশয় নিঃসরণ নিয়ে পড়তে হবে, গ্যাস্ট্রিক গ্রন্থিতে কী ধরনের সেল থাকে, অগ্নাশয় কী ধরনের সেল থাকে, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, এখানে বহিঃক্ষর অংশে কী থাকে, অন্তঃক্ষর অংশে কী থাকে, অনেক পড়া। তো সেইগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো নেক্সট ক্লাসে তোমরা সবাই অবশ্যই করবা। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।